আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পিছনে সম্পূর্ণরূপে সেনাবাহিনী দায়ী। আমরা এই কথাটা সচরাচর সকলেই বলে থাকি। কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। পিছনে আরো অনেক কিছু ঘটনা আছে। সেই সকল বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে কোটা আন্দোলনটা হয়েছিল, সেই কোটা আন্দোলন কি বেশি বড় আন্দোলন হয়েছিল ১ম এ? ছোট্ট একটি আন্দোলন ছিল। এ কোটা আন্দোলনটাকে কি দমাতে পারত না? সুপ্রিম কোর্ট থেকে প্রথমত রায় আসতে অনেক দেরি করে। দ্বিতীয়ত আমাদের শেখ হাসিনা যিনি সরকারে ছিলেন, তিনি ব্যাপারটা নিয়ে গাফিলতি করেন। সিরিয়াসনেস ছিল না। আর আমাদের একটু অহংকার বেশি ছিল ১৬ বছর ক্ষমতায় থাকার কারণে। এটা তো ছোট একটি আন্দোলন, কিছুই হবে না। দায়সারা ভাব ছিল। পরে দিয়ে আন্দোলনটা আস্তে, আস্তে যখন বড় হতে থাকে, তখন ওবায়দুল কাদেরের একটা বক্তব্যের কারণে আরো বুমেরাং হয়ে যায়। বলছে ছাত্রলীগই যথেষ্ট। এখানে ছাত্রলীগকে যদি নির্দেশ দেয়ারই থাকতো তাহলে স একদম জনসম্মুখে কেন বলা হয়েছে ছাত্রলীগই যথেষ্ট? আন্ডারগ্রাউন্ড থেকে কি নির্দেশ দেয়া যেত না? এ আরেকটি ভুল করেছিল। দ্বিতীয়ত আরো ভুল ছিল সাংগঠনিক অনেক দক্ষতার ভুল ছিল আমাদের ছাত্রলীগের। কারণ ছাত্রলীগরা ক্যাম্পাস ছাড়ার কোনো দরকার ছিল না। ওইখানে ফাইট করে ফাইট ব্যাক দিয়ে হলেও ক্যাম্পাসে থেকে যাওয়া দরকার ছিল। শুধু প্রশাসন দিয়ে একটা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করা যায় না। কারণ ক্যাম্পাসে অনেক ছাত্র থাকে এবং অনেক মতাদর্শের লোকও থাকে। সাধারণও ছাত্র থাকে। তো সকলে তখন একত্রিত হয়ে গিয়েছে। কারণ খালি ফিল্ড পেয়েছে। ওই দিক দিয়ে আমাদের সাংগঠনিকভাবে ব্যর্থতার কারণে আমরা ক্যাম্পাস হারিয়ে ফেলি। আর ঢাকা ভার্সিটি যার নিয়ন্ত্রণে থাকে, সারা বাংলাদেশ নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায়। সেদিক দিয়ে আমরা আরো ব্যাকফুটে চলে যাই। দ্বিতীয়ত আর্মিকে আমরা ডিপ্লয় করে দিই কারফিউ দিয়ে সারা বাংলাদেশে। ছাত্রলীগে, যুবলীগের, আওয়ামী লীগের যত কর্মীরা ছিল সকলকে আমরা চুপ করে বসিয়ে রাখি। যখন আর্মিও কন্ট্রোল করতে পারতেছে না, অবস্থা সম্পূর্ণরূপে বেগতিক হয়ে গিয়েছে, তখন আর্মি, পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সকলকে আমরা নামিয়ে দিই। শেষ পর্যায়ে চলে এসেছিল আন্দোলনের। আর আরেকটি সাংগঠনিকভাবে আরো ব্যর্থতার মেইন কারণ হচ্ছে কিছুদিন আগে যে উপজেলা ইলেকশন হয়েছে, সেই উপজেলা চেয়ারম্যান ইলেকশনের মধ্যে আমরা টাকা দিয়ে বাণিজ্য করেছি অতিরিক্ত হারে। প্রত্যেকটা ত্যাগী যারা আগের উপজেলা চেয়ারম্যান ছিল এবং ত্যাগী লোক ছিল তাদেরকে আমরা উপজেলা চেয়ারম্যান হতে দিইনি। এমপি তার আন্ডারের চেলাদেরকে এবং ঘরের মানুষদেরকে সে টাকা খেয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেয়। মানে আমার মাইমেন টাকা দাও তুমি উপজেলা চেয়ারম্যান। এদিক দিয়ে অলিখিতভাবে কিছু আওয়ামী লীগের নেতারাও বিদ্রোহ করে প্রত্যেকটা উপজেলা জেলার মধ্যে মনের থেকে তারা ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করেনি। তারা কিন্তু ইনএক্টিভ হয়ে গিয়েছিল আওয়ামী লীগের দুঃসময়ে। হয়তো বিরুদ্ধে যায়নি কিন্তু পক্ষেও থাকেনি এবং ফিল্ডে নামেনি। এদিক দিয়েও আমরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ি। আর পুলিশে অতিরিক্ত হারে বাড়াবাড়ি করেছিল। আর ছাত্রলীগ একদম শেষ পর্যায়ে যখন নেমেছে তখন নিরুপায় অবস্থায় ছিল। যুবলীগও নিরুপায় অবস্থায় ছিল। আওয়ামী লীগও নিরুপায় অবস্থায় ছিল। আর শেষ পর্যায়ে যখন আর্মি দেখতেছে অতিরিক্ত হারে মৃত্যুবরণ হচ্ছে, অতিরিক্ত হারে সংঘর্ষ বাড়তেছে, দোনো পক্ষে মানুষ আহত নিহত হচ্ছে, তখন গিয়ে সেনাবাহিনীর যারা সৈনিক এবং কিছু উপরের লেভেলের লোক আছে তারা পার্সোনালি ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল আগে থেকে, তারা তখন সুযোগ পেয়েছিল। তখন তারা সেনাবাহিনীর ভিতরেই বিদ্রোহ করে বসেছে যে আমরা আর কভার দিতে পারতেছি না, আমরা আর জনগণকে গুলি করতে পারবো না বা আমরা জনগণকে কোনো রকমেই দমাতে পারবো না। পুলিশের উপর তখন সেনাবাহিনী ফায়ারিং করা শুরু করে। পুলিশকে বলে আপনারা পিছু হটেন, তা না হলে আপনাদের উপরও ফায়ারিং হবে। তখন পুলিশ অস্ত্র ফেলে দিয়ে পিছু হটে। তখন যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ দখল করে নেয়। আর যেদিনও রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে আরো বিএনপি জামাত সকলে মিলে রাজপথ দখল করে, সেদিনও কারফিউ দেয়া ছিল। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোনো কর্মীকে মাঠে নামার নির্দেশ দেয়া হয়নি। তারা কারফিউ মনে করে ঘরে বসেছিল। সেদিনই তারা লং মার্চের ডাক দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। শুধু আর্মি যে ঘটনাটা ঘটিয়েছে তা না। এটা পরিক্রমায় আস্তে, 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 আস্তে করে এ পর্যায়ে আসছে। এটার সুযোগ কারা দিয়েছে? এটার সুযোগ আমরাই করে দিয়েছি। আমরা যদি এটার সুযোগ করে না দিতাম তাহলে এই পর্যায়ে ব্যাপারটা আসতো না, কারফিউ দেয়া লাগতো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত আরো বিভিন্ন ধরনের যারা খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন তারা সকলে মিলে শেখ হাসিনা সরকারের পতনও ঘটাতে পারতো না। কারণ আন্দোলনটাই যদি অ্যাক্টিভ না হতো, আন্দোলনটাই যদি গণজোয়ারে পরিণত না হতো, আমরা আগে যদি সমাধান করে ফেলতাম তাহলে কি এমন ক্ষতি হতো? ক্ষমতা চিরস্থায়ী না। সে কারণে ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা ঠিক না। আমরা আওয়ামী লীগের সমর্থন করি, মুজিব আদর্শের সৈনিক, সেটা ভিন্ন কথা। কিন্তু অহংকার করে ক্ষমতায় টিকে থাকা যায় না। সে যেই হোক, সে যত ক্ষমতাধর হোক, সে যতই জনপ্রিয় হোক, তার যতই জনসমর্থন থাকুক। কারণ দলের দুঃসময়ে রাজপথের মধ্যে যারা দলের একদম খায়ের খা বলতে ফাইটার, তারা ছাড়া সাধারণ কর্মীরা তখন ফাইট করার জন্য আপনার রাজপথে নামে না। যারা দল ক্ষমতায় থাকে তাদের। কিন্তু বিপক্ষ দলে থাকলে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন যায় এরে সাধারণ জনগণ, ফাইটার সকলেই রাজপথে নামে। তখন জনগণ বেশি হয়ে যায়।
সরকার দলীয় জনগণ কম থাকে, তাদের পুলিশ নির্ভরতা থাকে বেশি, সেই কারণে তাদের জনগণ কম থাকার কারণে তারা ওই বিপরীত যারা থাকে এন্ট্রি তাদের সাথে ফাইট করতে টাফ হয়ে যায়, কারণ তারা তখন চিন্তা করে আমরা তো হেরে গেলে আমরা এমনি মারা যাব, আমাদের জিততেই হবে, হয়তো বাঁচবো না হয় মরবো। আর যখন যে দল ক্ষমতায় থাকে তারা চিন্তা করে আমাদের সাথে আর্মি আছে, পুলিশ আছে, আমরা তো জিতেই যাব, দায়সারা ভাব থাকে তাদের মধ্যে। কর্মী কম থাকে এবং জনবলও তখন কম থাকে, কারণ সাধারণ কর্মী অনেক যারা দুর্বল সাহসী না, তারা ঘরে বসে থাকে, তারা চিন্তা করে ক্ষমতা তো টিকে যাবেই। এইসব সকল বিষয় চিন্তা করে বোঝা যায় যে শুধু আর্মি এই সরকারের পতনের পিছনে দায়ী ছিল না, আর্মি শেষ পর্যায়ে এসে বিট্রয় করে দেখছে আর এই সরকার টিকাতে পারবে না, তখন আর্মির আর কি করার থাকে, কারণ ওরা তো সকল জনগণকে নিয়েই একটা দেশ পরিচালনা করতে হবে, কারণ একটা দেশের সকল জনগণের আর্মি ওরা, শুধু আওয়ামী লীগের আর্মি না তো। একটা আর্মির মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী বিভিন্ন মতাদর্শের লোক থাকে। যে মতাদর্শের লোক যখন একপাক্ষিকভাবে বেশি হয়ে যায়, তখন যে সরকারের সাথে বিট্রয় করে ওই সরকারের পতন ঘটায়। আওয়ামী লীগেরও সেম অবস্থা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগের হয়তো অনেক সংখ্যক লোক ছিল, কিন্তু সৈনিক লেভেলের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করার লোক বেশি ছিল আর্মির মধ্যে। সে কারণে উপরের লেভেল থেকে চেইন অফ কমান্ড মানতে ছিল না। যখন শেষ পর্যায়ে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের, তখন বিডিআর বলেন, তখন আর্মি বলেন, সকলে বিট্রয় করার পর্যায়ে চলে গিয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দর কথাও পর্যন্ত শুনতে ছিল না এইসব সৈনিকরা। পুলিশ যতই আপনার আওয়ামী লীগের পক্ষে থাকুক, শেষ পর্যায়ে আওয়ামী লীগের সাথে থেকে ওদের বিরুদ্ধে লড়াই করুক, তারপরও পুলিশ আর্মির মতো ট্রেন না। পুলিশ যদি আর্মির সাথে ফাইট করার অবস্থা হয়ে যেত, ফায়ারিং করতো, তাহলে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে যেত। আর্মি বনাম পুলিশ, কিন্তু পুলিশ অতিরিক্ত হারে নিহত হতো, আর্মির সাথে টিকতে পারতো না, কারণ আর্মির কাছে সব হচ্ছে অটোমেটিক রাইফেল এবং ওয়েল ট্রেন্ড। আর্মি কোথায় আর পুলিশ কোথায়? ১৯ আর ৫ এর ব্যবধান না, এখানে হাজার হাজার ব্যবধান পুলিশ আর আর্মির সাথে। তো ডিফারেন্স আছেই। সেই কারণে আমরা শুধু আর্মির দোষ দিয়ে লাভ নাই। এই আর্মি দেখবেন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কেন জানেন? তখন আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন বেশি হয়ে যাবে। সাধারণ জন আওয়ামী লীগের পক্ষে সকলেই চলে যাবে। এই সরকার ফ্যাসিস্টের আচরণ করে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে, এখন আর্মি বুঝতে পারবে। তখন আর্মি সাধারণ জনগণের পক্ষ হয়ে, আওয়ামী লীগের পক্ষ হয়ে তখন আওয়ামী লীগের সাথে থাকবে। সুষ্ঠু একটি নির্বাচনের প্রক্রিয়া করবে। কারণ আর্মি চাইলে সকল কিছু জোর-জবরদস্তি করতে পারে না। কারণ সকল নাগরিকদের প্রতিনিধিত্ব করে আর্মি। একটা দেশের প্রতিনিধিত্ব করে। কোন একটা দলের প্রতিনিধিত্ব ডাইরেক্টলি আর্মি করতে পারে না। হয়তো তাদের মতাদর্শ কিছু লোক সেটিং করে কিছু সময়ের জন্য প্রতিনিধিত্ব করাতে পারে। কিন্তু আজীবনের জন্য বা একটা দলের পক্ষে আজীবন কাজ করবে একটি দেশে আর্মি। এটা কখনো সম্ভব না। সে কারণে যেদিক দিয়ে জনবল বেশি থাকবে, যেদিক দিয়ে অবস্থা ভালো থাকবে, আর্মির 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তখন ওই দলকে সাপোর্ট দিয়ে জনগণের পক্ষে চলে যাবে। সেটা এখন হচ্ছে। সামনেও কিন্তু দেখবেন আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হবে, আন্দোলন করে আওয়ামী লীগ যখন এই সরকারকে কোণঠাসা করে ফেলবে, এই আর্মিরাই কিন্তু 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে ক্ষমতা নিয়ে হলো বা সুষ্ঠু একটা নির্বাচন প্রক্রিয়া করে যে দল ক্ষমতায় আসে সে দলকে সাপোর্ট দিবে। এটাই হচ্ছে আর্মিদের মেইন ইথিক্স। যত কিছু বলে আর্মিদের দোষ দিয়ে আমাদের লাভ নেই। আমাদের নিজের সাংগঠনিক ব্যর্থতা ছিল। সাংগঠনিক ব্যর্থতার কারণে আমাদের পতন হয়েছে, সেটাও কিন্তু মানতে হবে। আমাদের নেতারাও কিন্তু ধোয়া তুলসী পাতা ছিল না। তারাও কিন্তু অহংকারে নিমজ্জিত ছিল। টাকা আর টাকার পিছে তারা দৌড়াতে ছিল। সে কারণেই আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে। ধন্যবাদ সকলকে।